সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আজকে বাংলা বিষয়ের তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কারক। এই কারক নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা দেখে নাও, দেখতে থাকো। আগে তোমাদের জেনে নেওয়া দরকার কারক জিনিসটা কি। কারক কি তা জানার জন্য আমরা প্রথমে কারকের অর্থ জানব। কারক শব্দের অর্থ কি? কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি? এই প্রশ্নের উত্তর হলো কারক। দেখো, কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ক্রি যোগ অক, মানে কারক। এই যে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ক্রি যোগ অক। তোমাদের ছোট প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে, তোমাদের ব্যাকরণ থেকে টোটাল 15 নম্বরে উত্তর করতে হয়। দেখো, ক্রি যোগ অক কারক। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি পাওয়া গেল? ক্রি যোগ অক। আর কারক শব্দের আরেকটা অর্থ আছে যিনি করেন, যিনি নির্মাণ করেন, যিনি সৃষ্টি করেন। তাই তিনি কি? কারক। মানে একটা বাক্যের মধ্যে যে কোনো কাজ যিনি করবেন কাজটা, তিনি হচ্ছেন কারক। তারপর ব্যাকরণে প্রয়োগগত অর্থ আলাদা। বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক। তাহলে কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি? বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হলো কারক। তবে আলোচনা শুরুতে ক্রিয়াপদের সঙ্গে নামপদের একই সম্পর্কগুলি, এই সম্পর্কগুলি কিভাবে গড়ে ওঠে তা একটি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে। একটা বাক্যে এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক গড়ে উঠছে, সেটা কিভাবে গড়ে উঠছে তা একটি উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখে নেব। দেখো, ভগিনী নিবেদিতা বাগবাজারে উদ্বোধন কার্যালয় থেকে, ভগিনী নিবেদিতা বাগবাজারের উদ্বোধন কার্যালয় থেকে দুস্থ মেয়েদের সুশিক্ষার জন্য স্বহস্তে পুস্তক বিতরণ করতেন। দেখো, উপরের বাক্যটিতে লক্ষ্য করলে দেখা যাবে মূল ক্রিয়াপদটি হচ্ছে বিতরণ করতেন। এই যে ভগিনী নিবেদিতা বিতরণ করতেন, বিতরণ করাটা হলো ক্রিয়াপদ। এই বিতরণ করার কাজটির সঙ্গে অন্যান্য পদের, বিতরণ করার কাজটির সঙ্গে অন্যান্য পদের বিভিন্ন ধরনের সম্পর্ক পাওয়া যাবে। এই সম্পর্ক কিভাবে আছে তা ক্রিয়াপদটিকে দিয়ে প্রশ্ন করলেই বোঝা যায়। যেমন ভগিনী নিবেদিতা কে বিতরণ করতেন, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ভগিনী নিবেদিতা। এই যে ভগিনী নিবেদিতার সঙ্গে কর্তার সম্বন্ধ, ভগিনী নিবেদিতার সঙ্গে এই যে বিতরণ করা কাজটার কিসের সম্পর্ক? কর্তার সম্বন্ধ, তাই এটা কর্তৃকারক। তারপর কি বিতরণ করতেন? পুস্তক। কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? পুস্তক, কর্মসম্বন্ধ। তারপর দেখো, কাদের বিতরণ করতেন? দুস্থ মেয়েদের, কর্মসম্বন্ধ। কিসের দ্বারা বিতরণ করতেন? স্বহস্তে, হাতের দ্বারা, করণ সম্বন্ধ। তারপর কোথা থেকে বিতরণ করতেন? উদ্বোধন কার্যালয় থেকে, অপাদান সম্বন্ধ। কোথায় বিতরণ করতেন? তারপর জায়গার নাম বলছে বাগবাজার, কোথায়? অধিকরণ। তারপরে দেখো আছে কাদের জন্য বিতরণ করতেন? সুশিক্ষার জন্য, নিমিত্ত সম্বন্ধ। দেখে নাও, কারক নির্ণয়ের সহজ পদ্ধতি, মানে কারকগুলো নির্ণয় করার একটা সহজ পদ্ধতি আছে। কিভাবে প্রশ্ন করলে কারক কোনটা কি কারক হবে তার নির্ণয় করার একটা সহজ পদ্ধতি কি? ক্রিয়াকে প্রশ্ন করা। ক্রিয়াকে প্রশ্ন করলে দেখো উত্তরে যে কারক মিলবে। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যাবে। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় সেটা হলো কর্তৃকারক। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যাবে সেটা কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় সেটা কর্মকারক। আর কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? করণ কারক। তারপর কার জন্য বা কিসের জন্য দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক। কি থেকে বা কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে অপাদান কারক। তারপর কোথায়, কখন, কখন, কি বিষয়ে, অধিকরণ কারক। এই যে কারক নির্ণয় করার জন্য এই নিয়মটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটাই হলো কারক নির্ণয়ের সূত্র। দেখো, কারক বাক্যের সমাপিকা ক্রিয়াকে কিছু প্রশ্ন করে যে সম্পর্কগুলি পাওয়া যায় সেগুলি কারক। যেমন একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে বলা যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বত্রই মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকেই
অকারণে অর্থ দান করতেন। এখানে দেখো কে দান করতেন, কে দান করতেন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কর্তা সম্পর্ক, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন কর্তা, তাই এখানে কে দান করতেন যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি পাওয়া যাচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দান করতেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো কর্তৃকারক। তারপর কি দান করতেন, অর্থ, কি যে প্রশ্ন করলে পাওয়া যাবে অর্থ, অর্থটা হবে কর্মকারক। তারপর দেখো কিসের দ্বারা দান করতেন, নিজ উদ্যোগে ক্রিয়ার সঙ্গে করণ সম্পর্ক, করণ কারক এটা। তারপর কিসের নিমিত্ত বা জন্য দান করতেন, মেয়েদের উন্নতির জন্য, নিমিত্ত কারক, কিসের নিমিত্ত। কোথা থেকে দান করতেন, স্বল্প সঞ্চয় থেকে, অপাদান কারক। তারপরে দেখো কোথায় দান করতেন, সর্বত্রই, অধিকরণ, জায়গা। তারপরে দেখো কারকের শ্রেণীবিভাগ। কারককে বাংলার কারককে কয় ভাগে ভাগ করা যায়, কারককে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়ে থাকে। কর্তৃকারক, এক নম্বরে থাকছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। এবার দেখো কর্তৃকারক, বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। একটি বাক্যের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করবে, ক্রিয়ার কাজটা, ক্রিয়াটা যে করবে তাকে বলা হবে কর্তা। বিশেষ্য ও সর্বনামবাচক এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় কর্তৃ সম্পর্ক, এবং এই কর্তাই কর্তৃকারক। মানে কর্তৃকারক কাকে বলে, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক, বাক্যের ক্রিয়ার সঙ্গে কর্তার যে সম্পর্ক সেটা হলো কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। তাহলে কর্তৃকারক কাকে বলে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্তৃকারক। তাহলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্তৃকারক। যেমন একটা উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা দেখে নাও। উদাহরণ, গরু ঘাস খায়। এখানে এই যে খায় হলো ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে, খায়, কে ঘাস খায়, গরু। এই যে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে গরু, তাহলে গরুটা হলো এখানে কর্তা, কে খায়, গরু। কর্তৃকারকে গরুর সঙ্গে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি। দেখো কর্তৃকারকের আবার অনেকগুলো ভাগ রয়েছে। প্রথমে কি এক নম্বরটা বলছে নিরপেক্ষ কর্তা। বাক্যের মধ্যে নিরপেক্ষ কর্তা, বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যথা, তুমি এলে আমি যাব, পুলিশ এলে আমি এই স্থান ত্যাগ করব। কি বলছে, নিরপেক্ষ কর্তা, বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। মানে একটা বাক্যের মধ্যে যদি দুইজন কর্তা থাকে, এই যে অসমাপিকা আর সমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে তোমার অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলবে, নিরপেক্ষ কর্তা। এখানে দেখো তুমি এলে আমি যাব, তুমি এলে আমি যাব, এখানে কর্তা দুইজন আছে, তুমি আর আমি। তুমি এলে আমি যাব, এই দেখো এই যে যাবটা হলো সমাপিকা ক্রিয়া, মানে ক্রিয়াটা সম্পূর্ণ করছে, আর এলেটা অসমাপিকা ক্রিয়া। কি বলছে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো তুমি, এই যে তুমি হলো নিরপেক্ষ কর্তা। তারপরে দেখো পরে বাক্যে কি বলছে, পুলিশ এলে আমি এই স্থান ত্যাগ করব। এই যে আমার স্থান ত্যাগ করার পুলিশ যদি আসে তাহলে আমি এই স্থান ত্যাগ করব। এখানে দেখো পুলিশ এলে স্থান ত্যাগ করব, করবটা হলো সমাপিকা ক্রিয়া আর এলেটা অসমাপিকা। তাহলে কি বলছে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। নিরপেক্ষ কর্তা হলো পুলিশ, মানে আমার স্থান ত্যাগ করার পিছনে কি নির্ভর করছে পুলিশ। পুলিশ যদি আসে তাহলে আমি স্থানটা ত্যাগ করব। তারপরেরটা দেখে নাও, প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, বাক্যের মধ্যে কর্তা যদি নিজে ক্রিয়া সম্পন্ন না করে অন্যকে দিয়ে সম্পন্ন করায় তাহলে তাকে বলে প্রযোজক কর্তা বা হেতুকর্তা। এই যে প্রযোজক কর্তা কাকে বলে, একটা বাক্যের মধ্যে কর্তা যদি একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করায়, অর্থাৎ হচ্ছে প্রযোজনার কাজ করে বা ডিরেক্টরের ভূমিকা পালন করে, তাকে বলবো প্রযোজক কর্তা। যেমন একটা বাক্যের মধ্যে দেখো, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এই যে চাঁদ দেখা কাজটা মা নিজে করছেন না, ছেলেকে দিয়ে দেখাচ্ছেন। এই যে মা হলো
প্রেরণা দিচ্ছেন ছেলেকে। মা হলো প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা মা, মানে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাবে সেটা হবে প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন, পরের বাক্যটা দেখো, শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন। শিক্ষক বই পড়ছেন না, শিক্ষক ছাত্রকে দিয়ে বই পড়িয়ে নিচ্ছেন, তাই শিক্ষক হলো প্রযোজক কর্তা। তারপরে দেখো প্রযোজ্য কর্তা। বাক্যের মধ্যে যখন প্রযোজক কর্তা অন্যকে কোনো কর্মে প্রবৃত্ত করে, অর্থাৎ প্রেরণা দিয়ে কাজ করায়, তখন যাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলে প্রযোজ্য কর্তা বা প্রেরণার্থকর্তা বা প্রকৃত কর্তা। যথা বাবা মেয়েকে দিয়ে গান গাওয়াচ্ছেন। দেখো এই যে প্রযোজক কর্তা বললাম না, প্রযোজক কর্তার উল্টোটাই হলো প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা কি? প্রযোজক কর্তা হলো বাক্যে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে সেটা প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা হলো অপরের প্রেরণায় যে কর্তা কাজ করবে, মানে অপরের নির্দেশে যে কর্তা কাজ করবে সেটা হলো প্রযোজ্য কর্তা। যেমন দেখো বাবা মেয়েকে দিয়ে গান গাওয়াচ্ছেন, এই যে বাবা নিজে কাজটা করছেন না, মেয়েকে দিয়ে করাচ্ছেন, এখানে মেয়েটা হলো প্রযোজ্য কর্তা, মেয়ে প্রযোজ্য কর্তা, মানে মেয়ে বাবার প্রেরণায় বা বাবার নির্দেশে গান গাচ্ছেন। তারপরে অবেলায় আমাকে খাওয়াবেন না, মানে আমাকে খাওয়াবেন না। তারপর অকারণে শিশুটিকে কাঁদিও না, অকারণে শিশুটিকে কাঁদিও না, মানে শিশুটিকে কেউ একজন কাঁদাচ্ছে, শিশুটিকে অন্য এক ব্যক্তি শিশুকে কাঁদাচ্ছে, তাই এখানে শিশুটি হলো প্রযোজ্য কর্তা। তারপরে দেখো কি আছে, সমধাতুজ কর্তা। ওইটা দেখো সমধাতুজ কর্তা। বাক্যে অকর্ম ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই একই ধাতু নিষ্পন্ন বিশেষ্য পদ যদি সেই ক্রিয়ার কর্তা রূপে কাজ করে তাহলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলা হয়। সমধাতুজ কর্তা কি? বাক্যে অকর্ম ক্রিয়াপদ যে ধাতু থেকে, মানে বাক্যের যে অকর্ম ক্রিয়াপদ, সকর্ম ক্রিয়াপদ আর অকর্ম ক্রিয়াপদ দুই প্রকার, মানে একটা ক্রিয়ার কর্ম থাকে, একটা থাকে না। এই যে কি বলছে, অকর্ম ক্রিয়াপদ আর যে ধাতু থেকে, অকর্ম ক্রিয়াপদটা যে ধাতুর থেকে নিষ্পন্ন হবে সেই ধাতুর থেকে যদি কর্তৃপদটাও কি নিষ্পন্ন হয়, সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়, সেই একই ধাতু নিষ্পন্ন বিশেষ্য পদ যদি সেই ক্রিয়ার কর্তা রূপে কাজ করে তাহলে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যথা আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। এই যে বাজনা, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, এখানে দেখো বাজনা আর বাজি দুটাই একই ধাতুর থেকে নিষ্পন্ন, সমধাতুজ কর্তা। এই যে বাজনাটা এখানে কর্তা, বাজনা হলো কর্তা আর বাজি হলো ক্রিয়া। এই যে কর্তা আর ক্রিয়া একই ধাতুর থেকে নিষ্পন্ন হয়েছে, তাই এটাকে বলছে সমধাতুজ। মানে যে কর্তা কি, এই যে ক্রিয়া যে ধাতুর থেকে নিষ্পন্ন হয়েছে, কর্তাও যদি একই ধাতুর থেকে নিষ্পন্ন হয় তাহলে সেটা হবে সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তা। তারপর দেখে নাও সহযোগী কর্তা। কর্তৃকারকের আরেকটা ভাগ হলো সহযোগী কর্তা। বাক্যের মধ্যে দুটি কর্তার পারস্পরিক সহযোগিতার ভাব নিয়ে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে বোঝালে সেই কর্তা দুটিকে সহযোগী কর্তা বলে। সহযোগী কর্তা আমরা কাকে বলবো? মানে একটা বাক্যের মধ্যে যদি দুজন কর্তা থাকে এবং দুজনের মধ্যে কি সহযোগিতার ভাব যদি প্রকাশিত হয়, একে অপরের সঙ্গে মিলিয়ে কাজটা সম্পূর্ণ করে, তাহলে সেটা হবে সহযোগী কর্তা। এই যে কর্তৃকারকের ভাগগুলো আলোচনা করছি, এই কর্তৃকারকের ভাগগুলো তোমাদের 1 নম্বরে ছোট প্রশ্ন থাকে, প্রত্যেকটি ভাগ তাই খুব গুরুত্ব সহকারে দেখো। সহযোগী কর্তা, বাক্যের মধ্যে দুটি কর্তার পারস্পরিক সহযোগিতার ভাব নিয়ে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে বোঝালে সেই কর্তাকে সহযোগী কর্তা বলে। যথা মেয়ে রান্না করে। দেখো এখানে এই যে রান্না করা কাজটা কে কে করছে? মা এবং মেয়ে। এখানে কর্তা রয়েছেন দুজন, মা এবং মেয়ে, দুজন আলাদা ব্যক্তি। তাই সহযোগী কর্তাটা কি, মানে যে কর্তা মানে দুজন কর্তা থাকবে যেখানে, এবং অপরের মধ্যে কি একটা সহযোগিতার ভাব প্রকাশিত হবে। তারপরে দেখো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এই যে জল খাওয়া কাজটা কে করছে? বাঘ আর গরু দুজন আলাদা আলাদা কর্তা, কিন্তু এক ঘাটে জল খাচ্ছে। তারপরে দেখো ব্যতিহার কর্তা।
ব্যতিহার কর্তা, বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পূর্ণ করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পূর্ণ করালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। মানে একটা বাক্যে, এই যে একটা বাক্যে ধরো ব্যতিহার কর্তা বলতে একটা বাক্যের কর্তা দুজন থাকবে কিন্তু কাজ একই করবে। দেখো কি বলছে, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে সহযোগী কর্তা আর ব্যতিহার কর্তা দুটো অনেকটা একই রকম। সহযোগী কর্তা কী হয়, কর্তা দুজনের মধ্যে সহযোগিতার ভাব প্রকাশিত হবে, কিন্তু ব্যতিহার কর্তার দুজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখা যাবে, কিন্তু কর্তা দুজন থাকবে। মানে দুই জায়গায় কর্তা দুজন থাকছে, এক জায়গায় সহযোগিতার ভাব আর এক জায়গায় কি, এই যে দ্বন্দ্ব সংঘাত। রাজায় রাজায় যুদ্ধ করে, এই যে রাজায় রাজায় দুজন কর্তা ব্যতিহার কর্তা, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, তারপর ভাই বোনে ঝগড়া করে। এবারে কর্মকারক দেখে নাও, বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্ম, এবং কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্ম সম্পর্ক। এই কর্মেরই হয় কর্মকারক। কর্মকারক কি, বাক্যের মধ্যে কর্তা, এই যে কর্তা কোনো কাজ করবে, কাজটা করার জন্য কাউকে অবলম্বন করে করতে হবে। কর্তা কি কাজ করছে, কাজটা কি, এই কাজ ক্রিয়া সম্পূর্ণ করে, কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়াটা সম্পূর্ণ করবে তাই হলো কর্ম। এই কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। কর্মকারক চেনার সহজ উপায়, কর্মকারক কিভাবে চিনব, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। কর্মকারক কাকে বলে, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক। কর্মকারক তাহলে কি, ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যা পাওয়া যাবে সেটা হলো কর্মকারক। যেমন বাক্যটা দেখো, আমি ভাত খাই, সৌভিক শঙ্করকে মেরেছে। এখানে দুইটি বাক্য দেওয়া আছে, আমি ভাত খাই, আমি কি খাই, এই যে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে ভাত, আর সৌভিক শঙ্করকে মেরেছে। দেখো দুজন, মনে হচ্ছে এখানে দুজন কর্তা আছে কিন্তু দুজন কর্তা নয়, সৌভিক শঙ্করকে মেরেছে। সৌভিক কাকে মেরেছে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, কি বা কাকে দিয়ে। এখানে মনে রাখার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই কর্ম বা কর্মকারক। আমি কি খাই, উত্তরে হচ্ছে ভাত, এই ভাতটা হলো কর্মকারক। সৌভিক কাকে মেরেছে, উত্তর হচ্ছে শঙ্করকে, কাকে, এই শঙ্কর হলো কর্মকারক। তারপর দেখো কর্মকারকের ভাগ দেওয়া আছে মুখ্য কর্ম ও গৌণ কর্ম। কর্মকারক এই যে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মকে বলে গৌণ কর্ম। কি বলছে এখানে, দ্বিকর্ম ক্রিয়া মানে একটি ক্রিয়ার যদি দুইটা কর্ম থাকে তাহলে ব্যক্তিবাচক আর বস্তুবাচক কর্মকে বলবে মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক কর্ম সেটা হয়ে যাবে গৌণ কর্ম। যথা মা সুধাকে গান শেখাচ্ছেন, এখানে দেখো শেখাচ্ছেন হলো ক্রিয়াপদ, তারপর গানটা হলো কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে সুধাকে, এটা হলো কর্ম। এই যে এই বাক্যে দেখো মা সুধাকে গান শেখাচ্ছেন, এখানে গান মুখ্য কর্ম। কেননা এই যে গান কি বলছে, সংজ্ঞার মধ্যে মুখ্য কর্ম কাকে বলবো, যে কর্ম বস্তুবাচক কর্ম হবে, গানটা বস্তুবাচক কর্ম, তাই গানটা হয়ে গেল কি মুখ্য কর্ম। আর এবং ব্যক্তিবাচক কর্ম যেটা বোঝাবে সেটা হবে গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্ম হলো সুধা, এখানে গান মুখ্য কর্ম ও সুধা কি গৌণ কর্ম। কর্মকারকের 2 নম্বর ভাগটা দেখে নাও, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। ক্রিয়ার কর্ম সম্পাদন করতে যখন পরিপূরক হিসেবে অন্য কর্মপদ ব্যবহৃত হয় তখন বিভক্তিযুক্ত আসল কর্মপদটিকে বলে উদ্দেশ্য কর্ম। মানে উদ্দেশ্য কর্ম কোনটা, বিভক্তিযুক্ত কর্মটিকে বলবে উদ্দেশ্য কর্ম এবং বিভক্তিহীন অতিরিক্ত কর্মকে বলে বিধেয় কর্ম।
যথা সভামণ্ডলী তাকে সম্পাদক হিসেবে ঘোষণা করেছে। এখানে তাকে উদ্দেশ্য কর্ম কি বলছে, বিভক্তিযুক্ত আসল কর্মটি হবে উদ্দেশ্য কর্ম। তাকে এখানে বিভক্তি আসে, কর্ম সম্পাদক হলো বিধেয় কর্ম। তারপরেরটা দেখো উক্ত কর্ম, কর্মবাচ্যের কর্মপদকে উক্ত কর্ম বলে। কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মবাচ্যের কর্মপদকে উক্ত কর্ম বলে। যথা শকুন্তলা কালিদাসের লেখা। আগে এখানে বলি হতো। তারপর দেখো এই যে সমধাতুজ কর্ম, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, সেই ধাতু থেকে নিষ্পন্ন হওয়া বিশেষ্য পদ অনেক সময় সেই ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয়। এই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। যথা মা আজ একটা লম্বা ঘুমিয়েছেন, মেয়েটা কি নাচলো। দেখো এই যে সমধাতুজ কর্মটা কি, মানে একই রকম ক্রিয়াপদটা যেই ধাতুর থেকে নিষ্পন্ন হবে, সেই ধাতুর থেকে যদি কর্মটাও নিষ্পন্ন হয়, কর্ম আর ক্রিয়াপদ দুইটা জিনিস যদি একই ধাতুর থেকে নিষ্পন্ন হয়, তাহলে সেটা হবে সমধাতুজ কর্ম। এই যে এখানে দেখো ঘুমিয়েছেন, ঘুমানোটা ক্রিয়াপদ। লম্বা কি ঘুমিয়েছেন, ঘুমটাও ক্রিয়াপদ, ঘুমটা হলো কর্ম। এই যে কর্ম আর ক্রিয়াপদ একই ধাতুর থেকে নিষ্পন্ন হয়েছে শব্দ দুটো, তাই এটা কি সমধাতুজ কর্ম। এখানে দেখো মেয়েটা কি নাচলো, এই যে নাচ আর নাচি, এই নাচ হলো ক্রিয়াপদ আর এই নাচ হলো কর্ম। এই যে কর্ম আর ক্রিয়াপদ একই ধাতুর থেকে নিষ্পন্ন হচ্ছে, তাই এর নাম হচ্ছে সমধাতুজ কর্ম। তারপরে দেখো উহ্য কর্ম, বাক্যে সকর্ম ক্রিয়ার কর্মপদ উহ্য থাকলে তাকে উহ্য কর্ম বলে। উহ্য বাক্যের মধ্যে সকর্ম ক্রিয়ার কর্মপদ উহ্য থাকা মানে অনুপস্থিত থাকলে তাকে উহ্য কর্ম বলে। যথা লোকটি এখনো পিঠে নিয়ে বইছে। দেখো এই বাক্যটা পড়ে তোমাদের মনে হতে পারে লোকটি এখনো পিঠে নিয়ে বইছে, এই যে পিঠেটা এখানে কর্ম, কি নিয়ে বইছে, কি দিয়ে প্রশ্ন করলে পিঠে পাওয়া যাচ্ছে, কিন্তু পিঠেটা কর্ম নয়। পিঠে কিছু একটা জিনিস নিয়ে তো বইছে, পিঠের মধ্যে কোনো একটা জিনিস নিচ্ছে, পিঠ এখানে কর্ম নয়। পিঠে মোট নিয়ে বইছে, এই যে মোটটা উহ্য আসে, এখানে অনুপস্থিত আসে, তাই এর নাম উহ্য কর্ম। তারপরে দেখো কর্মে বিপ্সা, কোনো বাক্যে একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে তাকে বলে কর্মে বিপ্সা। কর্মে বিপ্সাটা কি, মানে কোনো বাক্যের মধ্যে একাধিকবার যদি কর্মের ব্যবহার হয় তখন সেটাকে বলবো কর্মে বিপ্সা। যথা কি কি নেবে আগে বলো, কি নেবে মানে কি জিনিস নেবে আগে বলো। এই যে কিটা কর্মটা কি দুইবার ব্যবহার হয়েছে। তারপরে দেখো জনে জনে ডেকে গেল, জনে কাকে ডেকে গেল। আমি বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা কর্মকারক। এখানে দেখো জনে জনে ডেকে গেল, কাকে ডেকে গেল, কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে জনে, তাই জনে দুইবার ব্যবহৃত হয়েছে, কর্ম দুইবার ব্যবহৃত হলে তার নাম হয় কর্মে বিপ্সা, তাই এটা হলো কর্মের বিপ্সা। করণ কারক, কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে যে উপায়ে বা যার সাহায্যে তাকে বলা হয় করণ কারক। মানে করণ কারক কাকে বলছে, কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে যে উপায়ে বা যার সাহায্যে তাকে বলা হয় করণ, কেননা তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তা করণ সম্পর্ক। করণ কারক চেনার উপায়, করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। এই যে করণ শব্দের অর্থ কি, তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন থাকতে পারে। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। তাহলে করণ শব্দের অর্থ কি পাওয়া গেল, যন্ত্র, সহায়ক বা উপায়। যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। এই যে উপায় বা পদ্ধতি, যে উপায়ে বা পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করা হয় তাকে বলা হয় করণ কারক। ক্রিয়াকে কি দিয়ে কি উপায়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কি দিয়ে কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। যেমন একটা উদাহরণ দেখো, নীরা কলম দিয়ে লেখে, সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে দুইটা বাক্য, এই যে এই বাক্যটা নীরা
কলম দিয়ে লেখে। এখানে দিয়েটা হলো ক্রিয়াপদ, ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, নীরা কি দিয়ে লেখে, এই যে লেখার জন্য নীরা কি ব্যবহার করছে, কলম, কলমটা হবে কি তোমাদের করণ কারক। তারপর সাধনায় সিদ্ধি লাভ হয়, কি উপায়ে সিদ্ধি লাভ হয় বা কি কোন পদ্ধতিতে সিদ্ধি লাভ হয় সাধনায়, এখানে মনে রাখার উপায় হচ্ছে কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই করণ কারক। নীরা কিসের দ্বারা লেখে, নীরা কিসের দ্বারা লেখে, উত্তর হচ্ছে কলম, এই তাই কলমটা হলো কি করণ কারক। তারপরে কি উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায় বা সিদ্ধি লাভ করা যায়, উত্তর হচ্ছে সাধনায়, তাই সাধনাটাই হলো করণ কারক। তাহলে করণ কারক চেনার উপায় কি উপায়ে বা কি দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় সেটা হলো করণ কারক। করণ কারকের প্রকারভেদ দেখে নাও। 1 নম্বরে কি বলছে, যন্ত্রাত্মক করণ বা সাধন করণ, ক্রিয়া সম্পাদনের পার্থিব ইন্দ্রিয়কার্য উপায়কে যন্ত্রাত্মক করণ বা সাধন করণ বলা হয়। যথা মানে যন্ত্রাত্মক করণ মানে কোন যন্ত্রের সাহায্যে এই যে করণটা কাজটা সম্পূর্ণ হচ্ছে, যথা কুড়ুল দিয়ে কাঠ কাটে, এই যে কুড়ুল দিয়ে কাঠ কাটে, এখানে কাটেটা ক্রিয়াপদ, কি দিয়ে কাঠ কাটে, কুড়ুল দিয়ে, এই যে কুড়ুলটা হলো যন্ত্রাত্মক করণ, মানে কুড়ুল একটা যন্ত্র যার সাহায্যে কাজটা সম্পূর্ণ হচ্ছে। আমরা কানে শুনি, আমরা কি দিয়ে শুনি, কান দিয়ে, চোখে দেখি, এই যে ইন্দ্রিয়কার্য উপায়। তারপর উপায়ত্তকরণ, ক্রিয়া সম্পাদনের উপায় যেখানে বাস্তব তথা ইন্দ্রিয়কার্য নয় সেক্ষেত্রে সেই করণকে বলা হয় উপায়ত্তকরণ। যথা ব্যায়ামে শরীর ভালো হয়, কিসে শরীর ভালো হয়, উপায়, কোন উপায়ে শরীর ভালো হয়, ব্যায়ামে। তারপর পরের ব্যথায় কজন ব্যথিত হয়, পরের ব্যথায় কজন ব্যথিত হয়। তারপরে দেখো হেতুত্বকরণ, যে করণ সম্পর্কে হেতু বা কারণ অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় হেতোত্থকরণ। মানে যে করণ সম্পর্কে হেতু বা কারণ, কোনো কাজ করার হেতু বা কারণ যদি কোনো করণ কারকে পাওয়া যায় সেটা হবে হেতোত্থকরণ। যথা পিয়ালি ভয়ে কাঁপছে, এই যে পিয়ালির কাঁপার কারণটা কি, হেতু বা কারণ, পিয়ালি যে কাঁপছে কাঁপার কারণটা কি, পিয়ালির কাঁপার কারণ হলো পিয়ালি ভয়ে কাঁপছে, কিসে কাঁপছে, ভয়ে কাঁপছে, এই যে ভয়টা হলো করণ কারক। পরে দেখো 4 নম্বরে আছে বিপসা সূচককরণ, বিপসার অর্থ হলো যুগপৎ ব্যাপ্তি, তাই ক্রিয়ার সম্পাদনের উপায় যুগপৎ ব্যাপ্তি অর্থ প্রকাশ করলে তাকে বিপসা সূচককরণ বলা হয়। যথা তারায় তারায় ভরেছে আকাশ, এই যে বিপসা সূচককরণটা কি, যখন করণ কারক এই যে করণটা দুইবার ব্যবহৃত হবে তখন সেটা হবে বিপসা। এই যে তারায় তারায় ভরেছে আকাশ, কিসে কিসে ভরেছে আকাশ, তারায় তারায়, ঢেউয়ে ঢেউয়ে ভেঙেছে পাড়, এই যে পাড় ভাঙার, পাড়টা কিসে কিসে ভেঙেছে, ঢেউয়ে ঢেউয়ে, কি উপায়ে পাড়টা ভাঙলো, ঢেউয়ে ঢেউয়ে, তাই ঢেউয়ে ঢেউয়ে হলো বিপসাসূচক করণ। মনে রাখবে যে করণ কারক, করণ যদি একটি বাক্যে দুইবার ব্যবহৃত হয় তাহলে সেটা হবে বিপসাসূচক করণ। তারপর বলছে কালাত্মক করণ, যে করণের দ্বারা সময় বা কাল নির্ণয় করা হয় তাকে কালাত্মকরণ বলে। কালাত্মকরণ কারক কি, যে উপায়ে সময় বা কাল নির্ণয় করা হয়, যে করণের দ্বারা সময় বা কাল নির্ণয় করা হবে সেটা হবে কালাত্মককরণ। যথা এ কাজ একদিনের নয়, এ কাজ একদিনের নয়, দেখো এখানে একদিনেরটা হবে একদিনের, সময় বোঝাচ্ছে, তাই এটা হলো কালাত্মককরণ। তারপর বলছে সমধাতুজকরণ, মানে এই যে ক্রিয়াপদ আর করণ পদ দুইটা পদই একই ধাতু থেকে নিষ্পন্ন হবে। বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন সেই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য পদের দ্বারা যদি করণ কারকের পদটি নিষ্পন্ন হয় তাহলে তাকে সমধাতুজকরণ বলে। যথা যে বাঁধনে বেঁধেছ, এই যে বাঁধনে বেঁধেছ আমায়, এখানে দেখো এই যে বেঁধেছ হলো ক্রিয়াপদ, কিসে বেঁধেছ, বাঁধনে, বাঁধনেটা হলো করণ, এই যে করণ, যে বাঁধনে বেঁধেছ, বাঁধন আর বেঁধেছ দুটো কি একই ধাতুর থেকে নিষ্পন্ন হয়েছে, দুইটা শব্দই একই ধাতুর থেকে নিষ্পন্ন হয়েছে, তাই এটা সমধাতুজ করণ। করণ আর করণ, ক্রিয়া আর করণ যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হবে তখন সেটা হবে সমধাতুজ করণ। তারপরেটা দেখো লক্ষণাত্মক করণ, যে করণ কারক দ্বারা লক্ষণ বা চিহ্ন প্রকাশ করা হয় তাকে লক্ষণাত্মক করণ বলে। এই যে লক্ষণাত্মক করণটা কি, লক্ষণাত্মক করণ কি, যে করণ কারক দ্বারা কোনো কিছু লক্ষণ বা চিহ্ন প্রকাশিত হবে তখন সেটাকে লক্ষণাত্মক করণ বলে। যেমন যথা গোফে শিকারি বিড়াল চেনা যায়, এই যে শিকারি
গোপ গোফে শিকারি বেড়াল চেনা যায়। শিকারি বেড়াল চেনার উপায়টা হলো তার গোপ দেখে চেনা যাবে। এই যে গোপটা হলো কিসে শিকারি বেড়াল চেনা যায়? গোফে। গোপটা হলো করণকারক। আজকে ভিডিওটা আর বড় করছি না। এই যে কারক, তিনটা কারক আজকে আলোচনা করলাম। এর পরে ভিডিওতে আমি কারকের বাকি বিভাগগুলো আলোচনা করব এবং বিভক্তি আর অকারক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করব। তাই তোমরা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে তারা অবশ্যই আমাদের এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।